ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এখানে আমাদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি যেটা আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, এটা সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা এই কোর্স থেকে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কিছু ডেফিনেশন দেখে নেই। যেমন আমরা যেহেতু অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নিয়ে আলোচনা করব, সুতরাং আমরা জেনে নিই যে হেলথ কি। তাহলে হেলথের সরাসরি অনুবাদ করলে যেটা আসে, হেলথ মানে স্বাস্থ্য, আমরা সবাই জানি। কিন্তু এখানে আমরা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বলতে মূলত বুঝতেছি যে অকুপেশনাল ক্ষেত্রে আমাদের ভালো স্বাস্থ্য মানে সুস্থ থাকার যে ব্যাপারটা বা অসুস্থতা এড়িয়ে চলার যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে হেলথ, মানে সুস্বাস্থ্য। তাহলে এখানে ডেফিনিশন কি আছে? দ্য প্রোটেকশন অফ বডিজ অ্যান্ড মাইন্ড অফ পিপল ফ্রম ইলনেস রেজাল্টিং ফ্রম দ্য ম্যাটেরিয়ালস প্রসেস অর প্রসিজার ইউজড ইন দ্য ওয়ার্কপ্লেস। মানে আমাদের ওয়ার্ক প্লেসে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ করি, যেমন বিভিন্ন ধরনের কেমিক্যালস আমরা ব্যবহার করতে পারি। বা ধরেন বিভিন্ন রড বা সিমেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে, বা মেটাল, যেমন রড তৈরি করে, বা কাস্টিং এর কাজ হয়, এরকম যে ফ্যাক্টরি গুলো আছে ওইগুলা ম্যাটেরিয়ালস যেমন সীসা বা লোহা, এরকম গলিত ধাতব বিভিন্ন কণিকা বা হট ওয়ার্ক কাটিং গ্রাইন্ডিং করতে গেলেও কি হয়, এই ম্যাটেরিয়ালস গুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে। বা বিভিন্ন কেমিক্যালস হইতে পারে, সিমেন্ট ফ্যাক্টরিতে ডাস্ট হতে পারে, টাইলস ফ্যাক্টরিতে ডাস্ট হতে পারে। তাহলে এই যে ম্যাটেরিয়ালস গুলো আমার ক্ষতি করতে পারে, কাজের বিভিন্ন প্রসেস আমাকে ক্ষতি করতে পারে, বা বিভিন্ন প্রসিজার এগুলা যদি আনসেফ হয় এগুলো আমার ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল হ্যাজার্ড থাকতে পারে, যেটা আমাদের মানসিকতা, মানে মাইন্ডও তো একটা হেলথের অংশ, সো মাইন্ডেরও ক্ষতি করতে পারে। সো এইভাবে আমাদের বডি এবং মাইন্ডের ক্ষতি করতে পারে। এই ধরনের জিনিস থেকে সুরক্ষা বা প্রোটেকশন, এটাকে আমরা বলতেছি হেলথ। সেফটি, সেফটি কাকে বলে? সেফটি হচ্ছে দ্য প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট, মানে আগেরটা ছিল প্রিভেনশন ফ্রম দ্য মেন্টাল অর ফিজিক্যাল ইনজুরি, মেন্টাল অর হেলথ, বিভিন্ন ইস্যুজ এগুলা, বা অসুস্থতা তৈরি হতে পারে, ইলনেস তৈরি হতে পারে, এইগুলো থেকে প্রিভেনশন বা প্রোটেকশন। আর সেফটিটা কি? অ্যাক্সিডেন্ট থেকে প্রিভেনশন, দ্য প্রিভেনশন of accident through the use of appropriate technology to identify the hazard and eliminate them before an accident occurs। মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটার পূর্বে এটা। তাহলে সেফটিটা কখন? সেফটি মূলত অ্যাক্সিডেন্ট ঘটার আগে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, হ্যাজার্ড গুলোকে আইডেন্টিফাই করে, এগুলোকে এলিমিনেট করে, বা বিভিন্ন কন্ট্রোল মেজারের মাধ্যমে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করার যে পদ্ধতি বা অ্যাক্সিডেন্ট আটকানোর যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে সেফটি। এরপর আসেন, একটু আগে আমরা যেটা দেখলাম, হ্যাজার্ডকে প্রতিহত করতে হয়। হ্যাজার্ড প্রতিহত করা বা এলিমিনেট করা, এটা হচ্ছে সেফটি। তাহলে হ্যাজার্ডটা কি? তাহলে এখানে যেটা বলা আছে, a condition or something that has the potential to cause damage to people, property or the environment। তাহলে হ্যাজার্ড হচ্ছে এমন একটা অবস্থা বা এমন যে কোনো কিছু, যে কোনো বস্তু বা যে কোনো পদ্ধতি বা প্রসেস, এরকম যে কোনো কিছুই হতে পারে যার কি আছে, মানুষের প্রপার্টি বা এনভায়রনমেন্টের ক্ষতি করার অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে। এরকম যে কোনো কিছুকে বলা হয় হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল টু কজ হার্ম। হ্যাজার্ড হচ্ছে এমন যে কোনো কিছু যার ক্ষতি করার সামর্থ্য আছে, ক্ষতি করার সামর্থ্য আছে, এরকম যে কোনো কিছুই হ্যাজার্ড। দেন রিক্স। রিক্সটা কি? A measure of human injury, environmental damage, or economic loss in terms of both incident likelihood and the magnitude of the loss or injury। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? রিক্স হচ্ছে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে আমার কি পরিমাণ, ম্যাগনিটিউড অফ লস অফ অর ইনজুরি, মানে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেখানে আমাদের ম্যাগনিটিউড কি, কি পরিমাণ, মানে ভ্যালুটা বা পরিমাণটা নির্ণয় করে যে আমার কি পরিমাণ ক্ষতি হবে, আমার কি পরিমাণ আর্থিক লস হবে, বা কি পরিমাণ ইনজুরি হবে, এইটা। আর লাইকলিহুড, লাইকলিহুডটা কি? সম্ভাবনা, মানে অ্যাক্সিডেন্টটা ঘটার সম্ভাবনা। এই দুটার কম্বিনেশন কে বলা হচ্ছে রিস্ক। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? রিস্ক ইজ দ্য কম্বিনেশন অফ লাইকলিহুড অফ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্স বা পরিণতি বা ম্যাগনিটিউড অফ লস অর ইনজুরি, এই দুটার কম্বিনেশনকে বলা হয় রিস্ক। তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা যদি অনেক কম হয়,
কিন্তু যদি অ্যাক্সিডেন্টটা ঘটে অনেক বেশি ক্ষতি হবে, কিন্তু তারপর যেহেতু সম্ভাবনা কম, আমরা বলতে পারি ওটা রিস্ক কম। আবার ধরেন একটা অ্যাক্সিডেন্ট খুব ঘন ঘন ঘটে, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের কারণে তেমন কোনো ক্ষতিই হয় না, বা ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই, ইনসিগনিফিকেন্ট, সেক্ষেত্রে আমরা ওইটাকে হাই রিস্ক হিসেবে কনসিডার করি না। তাহলে রিস্ক হতে হলে এটার সম্ভাবনাও বেশি হতে হয়। যদি আমরা হাই রিস্ক বলতে চাই তাহলে সম্ভাবনাও বেশি হতে হয়, এবং এটার যে ক্ষতির পরিমাণ এটাও বেশি হতে হয়। তাহলে রিস্ক হচ্ছে এই দুইটার কম্বিনেশন। তাহলে যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্টের পরে কি ক্ষতি হয়। তাহলে অ্যাক্সিডেন্ট এই শব্দটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। অ্যাক্সিডেন্ট আমরা প্রায় বলি যে রোড অ্যাক্সিডেন্ট হয়, ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হয়, প্রজেক্ট অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টের সিমিলার আর একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্টটা কি? ইনসিডেন্টটা হচ্ছে মূলত ইনসিডেন্ট is any unwanted or unplanned occurrence or event which result করে or could have resulted to physical injury or death to person or damage to the property or environment। মানে ইনসিডেন্ট হচ্ছে এমন একটা ঘটনা যেটা আমরা চাই না, আনওয়ান্টেড বা আনপ্লান্ড অকারেন্স। মানে এমন একটা ঘটনা যেটা আমরা চাই না বা যেটা আমাদের প্ল্যানিং এর ভিতর নাই, এমন একটা ঘটনা যেটার কারণে কি হতে পারে, আমাদের ক্ষতি হয় বা ক্ষতি হইতে পারতো। এটা কি মানুষের ক্ষতি হতে পারে, আমাদের প্রপার্টির ক্ষতি হতে পারে, অথবা এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে। তার মানে এর ভিতরে কিন্তু দুইটা অংশ আছে। একটা হচ্ছে এমন একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটার কারণে আমাদের ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার একটা চান্স ছিল, এই এটাকে বলা হয় ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্টকে যদি আমরা পার্ট করি আমরা দুইটা অংশ পাই, একটা হচ্ছে নিয়ার মিস আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। নিয়ার মিসটা কি? নিয়ার মিসটা হচ্ছে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটার কারণে ক্ষতি হইতে পারতো কিন্তু হয়নি, এটাকে বলা হচ্ছে নিয়ার মিস। ধরেন একটা ইট এসে একজন ব্যক্তির জাস্ট সাইডে পড়ছে, তার শরীরে আঘাত করতে পারতো কিন্তু একটুর জন্য শরীরে আঘাত করে নাই, তাহলে এটাকে আমরা বলবো নিয়ার মিস। দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু জাস্ট একটুর জন্য লাগে নাই, সাইড হয়ে চলে গেছে বা ব্রেক করছে, একটুর জন্য ধাক্কা লাগে, এটা হচ্ছে নিয়ার মিস। তার স্যার মানে যদি ইনসিডেন্টটা আর একটু বুঝাই দিতেন একটু ভালো হইতো স্যার। কোনটা ইনসিডেন্ট? জি আচ্ছা, স্যার, ইনসিডেন্টটা যদি আরেকটু আরেকবার রিপিট করতেন হ্যাঁ খুব ভালো হতো। অবশ্যই 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 শিওর। তাহলে ইনসিডেন্টটা কি? ইনসিডেন্ট হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটার কারণে কোনো একটা ক্ষতি হয় বা হতে পারতো, এটা বোঝায়, এটা হচ্ছে ইনসিডেন্ট। তাহলে একটা হচ্ছে ক্ষতি হয়, যদি ক্ষতি হয় ওই ঘটনাটাকে আমরা, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে আমরা তখন বলবো অ্যাক্সিডেন্ট। আর ক্ষতি হইতে পারতো কিন্তু একটুর জন্য হয় নাই, এটাকে বলি আমরা নিয়ার মিস। আর দুইটা ঘটনাকেই একত্রে বলে ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্ট হচ্ছে ক্ষতি হয় বা হইতে পারতো, দুইটাই হচ্ছে ইনসিডেন্ট, কিন্তু এটার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে নিয়ার মিস আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তাহলে নিয়ার মিস কোনটা? ক্ষতি হইতে পারতো কিন্তু একটুর জন্য হয়নি, এরকম, এটা হচ্ছে নিয়ার মিস। আর অ্যাক্সিডেন্ট কোনটা? এখানে দেওয়া আছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটার কারণে ক্ষতি হয়, আর ক্ষতিটা মানুষের হতে পারে, আমাদের প্রপার্টির হতে পারে, অথবা এনভায়রনমেন্টেরও হতে পারে। তার মানে আহ ধরেন যেটা হচ্ছে এক্সাম্পল বলতেছিলাম, ধরেন একটা ইট এসে কারো মাথায় পড়ছে, তাহলে মাথায় পড়লে তার ক্ষতি হয়েছে, সো এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর জাস্ট সাইডে পড়ছে, তার মানে কি একটুর জন্য বেঁচে গেছে, মানে ক্ষতি হতে পারতো কিন্তু হয়নি, তাহলে এটা হচ্ছে নিয়ার মিস। আর এই দুইটা ঘটনাকে একত্রে বলা হয় ইনসিডেন্ট। তাহলে সাধারণত আমরা ইনসিডেন্ট শব্দটা কখন ব্যবহার করি? যেমন আমরা ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে বা কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা কি বলি, যে আমরা এই পদক্ষেপগুলো নিছি সেফটি যাতে ইনসিডেন্ট না হয়। তাহলে আমরা কি বললাম? যাতে ইনসিডেন্ট না হয়, মানে আমাদের এখানে যাতে নেয়ার মিসও যাতে না হয়, অ্যাক্সিডেন্টও যাতে না হয়। কিন্তু ধরেন কারো মাথায় ইট পড়ছে, তখন আমরা কি বলবো? যে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এটা অলরেডি ঘটে গেছে, মাথায় ইট পড়ছে, মাথা ফেটে গেছে বা লোকটা মারা গেছে, এটা অলরেডি অ্যাক্সিডেন্ট। আর ধরেন ইটটা তার পাশে পড়লো, তখন আমরা কি বলবো? এখানে একটা নেয়ার মিস হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা বলতে পারি যে এত অ্যাক্সিডেন্ট আছে পৃথিবীতে, সবই হচ্ছে ইনসিডেন্ট, তাই না? কিন্তু সব ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না, কারণ কিছু ইনসিডেন্ট আছে যেটা হচ্ছে নিয়ার মিস, যেটার কারণে ক্ষতি হয় না কিন্তু হইতে পারত। তাহলে এখানে আমরা একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবো। যেমন এখানে এই যে কিছু বক্স এসে কি করছে, নিচে পড়ছে, এটা জাস্ট এই ব্যক্তির সাইডে পড়ছে।
এটা তার শরীরে আঘাত করতে পারতো কিন্তু একটু জন্য করে না, এটা তার সাইডে পড়ছে, তো এটা হচ্ছে নেক্স। আর এই বক্স গুলো যদি এই ব্যক্তির মাথায় পড়ে তাহলে এটাকে বলতেছি আমরা অ্যাক্সিডেন্ট, আর এই দুইটা ঘটনাকে একত্রে বলবো আমরা ইনসিডেন্ট। তাহলে এই অ্যাক্সিডেন্ট হোক, ইনসিডেন্ট হোক বা নিয়ার মিস হোক, এই জিনিসগুলো হয় মূলত দুইটা মেজর কারণে, একটা হচ্ছে আনসেফ কন্ডিশন আর একটা হচ্ছে আনসেফ অ্যাক্ট। তাহলে এখানে আনসেফ কন্ডিশন কি ছিল, বক্স গুলো দেখেন সঠিকভাবে রাখা ছিল না। তা যেহেতু সঠিকভাবে রাখা নেই, যে কোনো সময় এটা পড়বে, তো এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে আছে, তাহলে এই যে পিচ্ছিল রাস্তা, এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। তাহলে আমার ওই রাস্তা দিয়ে হাঁটার সময় কি হতে পারে, বৃষ্টি হচ্ছে তার মানে ওখানে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পিচ্ছিল হয়ে আছে ওখানে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সো এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। এবার ধরেন ওই রাস্তা দিয়ে আমি মোবাইল চালাইতে চালাইতে যাচ্ছি, তাহলে এই যে আমি মোবাইল চালাতে চালাতে যাচ্ছি, এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট, মানে এটা আমার দোষ, ব্যক্তির। যেমন এখানে আমরা কি দেখতেছি, যে লোকটা একবারে সাসপেন্ডেড লোড, মানে উপরে তার মাথার উপর লোড আছে, ওটা নিচে দাঁড়ায় আছে। তাহলে এই ব্যক্তিটা এখন যদি ক্ষতি হয়, তাহলে এখানে এই ব্যক্তিরও কিন্তু দোষ আছে, এই ব্যক্তিটারও দোষ আছে। তাহলে এটা ব্যক্তির যেটা দোষ, এটা হচ্ছে আনসেফ এক। তাহলে উনি হচ্ছে সাসপেন্ডেড লোডের নিচে দাঁড়া আছে, এটা আনসেফ এক। আর লোড গুলো ঠিক মতো রাখা নাই, এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা হচ্ছে আনসেফ কন্ডিশন। তাহলে আনসেফ অ্যাক্ট এবং আনসেফ কন্ডিশন আমরা বুঝলাম। আনসেফ অ্যাক্ট হচ্ছে যেটা ব্যক্তির কারণে হয়, ব্যক্তির কোনো বিহেভিয়ারের কারণে হয়, কোনো রুলস না মানার কারণে হয়, বা শর্টকাট তাড়াহুড়ো করতে গিয়ে হয়, এগুলোকে বলে আনসেফ অ্যাক্ট। আর আনসেফ কন্ডিশন কি, যেটা এনভায়রনমেন্টের কারণে হয়, কাজের প্রসেসের কারণে হয়, ঠিকমতো জিনিসপত্র না বাঁধার কারণে হয়, পিচ্ছিল এরিয়ার জন্য হয়, হাউসকিপিং না করার কারণে হয়, এরকম এই এনভায়রনমেন্ট বা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসের বিভিন্ন সমস্যা, মেশিনারিজের বিভিন্ন সমস্যা, ইকুইপমেন্টের বিভিন্ন সমস্যা, এগুলোকে বলা হয় আনসেফ কন্ডিশন। এখানে অনেকগুলো আনসেফ অ্যাক্ট এবং আনসেফ কন্ডিশনের উদাহরণ দেওয়া আছে। যেমন ধরেন আপনাকে পিপি দেওয়া হয়েছে, মাথায় হেলমেট পরতে বলা হয়েছে, কিন্তু আপনি মাথায় হেলমেট পরেন না, আপনার গরম লাগে, হেলমেট পরলে গরম লাগে, আপনি হেলমেট ছাড়া কাজ করতে গেছেন, এতে করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই যে মাথায় আপনি হেলমেটটা পরেন নাই, এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট। এবার ধরেন আপনি হেলমেট পরছেন, হেলমেট পরার পরেও মাথার উপরে একটা হাতুড়ি বা কিছু এসে পড়ছে, হেলমেটটা ঠাস করে ভেঙে গেছে, কারণ হেলমেটটা ভালো কন্ডিশনে ছিল না, বা মেয়াদ উত্তীর্ণ ছিল, বা ভালো ছিল না। তাহলে এই যে হেলমেটটা ভালো ছিল না, এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। আর হেলমেটটা যা মানুষ পড়তেছে না, এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট। এরকম। বা ধরেন আপনার কোম্পানিতে কিছু নিয়ম করে দিচ্ছে যে আপনার ফুটপাথ ইউজ করতে হবে, ফুটপাথ ইউজ করতে হবে, মেন রোড দিয়ে হাঁটা যাবে না, ফরক্লিফট চলাচল করে বা ট্রাক চলাচল করে, ওই দিক দিয়ে হাঁটা যাবে না, আপনাকে ফুটপাথ ইউজ করতে হবে। কিন্তু আপনি ফুটপাথ ইউজ করতেছেন না। এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট, ব্যক্তির দোষ যে সে ফুটপাথ ইউজ করতেছে। আবার ধরেন ফুটপাথ নাই, ওই প্রজেক্টের ভিতর বা কোম্পানির ভিতরে ফুটপাথ নাই, মানুষ রাস্তা ইউজ করে, মেইন রোড ইউজ করে হাঁটা লাগতেছে, তো এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। ঠিক আছে? তাহলে সবগুলোর উদাহরণ বললাম না, যেটা ব্যক্তির দোষ সেটা আনসেফ এক, আর যেটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট, ইনভায়রনমেন্ট, আহ এইগুলোর দোষ, এগুলো হচ্ছে আনসেফ কন্ডিশন। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতেছি, যেমন এখানে এইভাবে যে আমার মেশিনটা রাখা আছে, এটা কিন্তু আনসেফ কন্ডিশন। যদি এই আনসেফ কন্ডিশনের পিছনে একটা আনসেফ এক আছে, কারণ এটা কোন একজন ব্যক্তি এভাবে রাখছে, তাহলে ওই ব্যক্তির দোষ আছে। কিন্তু এই যে অবস্থাটা আমরা ছবিতে যেটা দেখতেছি ওইটা চিন্তা করি, তাহলে এই যে ইকুইপমেন্ট এইভাবে রাখা আছে, সেটা হচ্ছে আনসেফ কন্ডিশনে আছে। এবার এই ব্যক্তিগুলো ওই ইকুইপমেন্টের নিচে বসে আছে, সেটা হচ্ছে আনসেফ এক। সেখানে আনসেফ কন্ডিশনও আছে, আনসেফ এক আছে, এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বড় চান্স আছে। আবার ধরেন এখানে যে এই যে আগুন ধরে গেছে, এটা কি একটা আনসেফ কন্ডিশনে আছে। এখানে এই ব্যক্তিটা কি করতেছে, এখানে পানি দিচ্ছে, পানি দিলে কি হবে, উনি বিদ্যুৎ পৃষ্ঠ হবে। ইলেকট্রিক্যাল কোনো কিছুতে যদি আগুন লাগে, ওখানে পানি দেওয়া নিষেধ, এখানে যদি পানি দেয় তাহলে এই ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ঠ হবে। তাহলে এই ব্যক্তি কি হয়, মূর্খতা, জানে না উনি, বা জানলেও হচ্ছে উনি মানতেছে না, তো এটা হচ্ছে আনসেফ এক। না জানাটাও আনসেফ এক, জানলে মানতেছে না, এটাও আনসেফ এক, এটা হিউম্যান ইরর, বা এটা একটা বিহেভিয়ারাল প্রবলেম। তারপর আরো এক্সাম্পল আছে, যেমন এখানে যে এইভাবে একটা ফর্কলিফটের সাথে আরেকটা ফর্কলিফট এইভাবে অ্যাটাচ করা হয়েছে, এটা একটা আনসেফ কন্ডিশনে আছে। আবার এখানে এই ধরনের অবস্থায় মানুষ দাঁড়ায় আছে,
এখানে দাঁড়ায় আছে এটা আনসেফ এক। তাহলে এখানে যে এইভাবে রাখছে এটাও আনসেফ এক, কিন্তু এই যে অবস্থাটা আমরা দেখতেছি এটা হচ্ছে মূলত কন্ডিশন। এখানে আমরা যেভাবে কাজ করতে দেখতেছি এটা হচ্ছে আনসেফ এক, আনসেফ অ্যাক্টিভিটি। ঠিক আছে। তারপর হচ্ছে আসেন সেফটি ট্রেনিং। এই যে যেমন ধরেন আমি হচ্ছে এখানে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, হয়তো অনেকে নতুন কিছু জানতে পারতেছেন, সো এটা হচ্ছে একটা সেফটি ট্রেনিং। তাহলে আমি কথা বলতেছি, এটা আপনারা শুনতেছেন, সো এটা একটা সেফটি ট্রেনিং। এখন সেফটি ট্রেনিং কি শুধুমাত্র সেফটি ট্রেনাররা দেয়? কখনোই না। সেফটি ট্রেনিং এটা হচ্ছে প্রত্যেক সেফটি প্রফেশনালের দেয়। মানে আপনারা এই কোর্স গুলো করতেছেন, এই জিনিসগুলো শিখতেছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সেফটি প্রফেশনাল হতে পারেন, সেফটি অফিসার বা সেফটি ইঞ্জিনিয়ার বা সেফটি এক্সিকিউটিভ বা সেফটি সুপারভাইজার, এনিথিং এলস, বা সেফটি ম্যানেজার, যাই হোক। এখন আপনি সেফটি প্রফেশনাল যে পদেই হন না কেন, সেফটি অফিসার হন, সেফটি ইঞ্জিনিয়ার হন বা সেফটি ম্যানেজার হন, আপনার কিন্তু একটা রেসপন্সিবিলিটিস হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে শিখানো যে সেফটিটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে করলে আমরা সেফ থাকবো, কিভাবে করলে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনটা আনসেফ এক, কোনটা আনসেফ কন্ডিশন, এই জিনিসগুলো মানুষকে শিখাতে হবে। ধরেন আপনার কোম্পানিতে প্রচুর শব্দ হয়, আপনি সবাইকে এয়ার প্লাগ দিলেন। এখন এয়ার প্লাগটা কিভাবে ব্যবহার করতে হয় এটাও তো তাদেরকে শিখাই দিতে হবে, নয়তো তারা ব্যবহারও করতে পারবে। তো সেফটি ট্রেনিং এটা সবার জানতে হবে যে কিভাবে সেফটি ট্রেনিং করতে হয়, কিভাবে সেফটি ট্রেনিং গুলো করালে এটা ভালো হয়, এই জিনিসগুলো। সেখানে এটার কিছু নিয়ম বলা আছে, যেমন যখন কোনো বিষয় আমরা সেফটি ট্রেনিং করাবো, আগে ওই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা নিব, ওই বিষয়টা সম্পর্কে আমরা কিছুটা স্টাডি করার চেষ্টা করব। সেফটি ট্রেনিং দেওয়ার সময় আমরা মিনিমাম টু ওয়ে কমিউনিকেশন মেনটেন করব। যেমন এখানে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, সো এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে আমার স্লাইড গুলো আপনারা দেখতেছেন, সো একদিকে আপনারা কান দিয়ে শুনতেছেন আর একদিকে চোখে দেখতেছেন, লেখাগুলোও দেখতেছেন, স্লাইডটাও দেখতেছেন। সো এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। কিন্তু ধরেন আমি এখানে স্লাইড প্রেজেন্টেশন বন্ধ করে দিলাম, শুধু মুখে কথা বললাম, তখন এটা অন অন ওয়ে হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে আপনারা স্লাইড দিয়ে হতে পারে, আপনারা কোনো ভিডিও দেখিয়ে হতে পারে, বা প্র্যাকটিক্যালি দেখা, তারপর আপনারা ট্রেনিং গুলো করাতে পারেন। তো একদিকে আপনারা বলতেছেন আর একদিকে দেখাচ্ছেন, তো তখন এটা টু ওয়ে কমিউনিকেশন হবে। তাহলে সেফটি ট্রেনিং গুলো যখন আমরা করাবো তখন টু ওয়ে কমিউনিকেশন করার চেষ্টা করব। বিভিন্ন ভিজুয়াল এইড আমরা ব্যবহার করতে পারি, যেমন ভিডিও, কার্টুন, বা বিভিন্ন ছবি, বা হচ্ছে বিভিন্ন স্লাইড প্রেজেন্টেশন, এরকম ভিজুয়াল এইড আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা আহ, মানুষকে এমন বিষয় শিখাবো বা ট্রেনিং দিব যেটা আসলে তার কাজের সাথে বা ওই পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ধরেন কেউ ওয়ার্ক এটে কাজ করবে, আপনি যদি তাকে গিয়ে এক্সকাভেশনের ট্রেনিং দেন, বা হচ্ছে তাকে গিয়ে যদি হট ওয়ার্কের ট্রেনিং দেন, তাহলে তো হবে না। আপনার যাতে প্রাসঙ্গিক, ওয়ার্ক এটে কাজ করবে, সো আপনাকে ওয়ার্ক এটে ট্রেনিং দিতে হবে, এরকম। তারপর সেফটি ট্রেনিং গুলো আপনি ইন্ডিভিজুয়াল এবং টিম আকারে ট্রেনিং গুলো পারফর্ম করতে পারেন। আপনি ট্রেনিং গুলো করানোর সময় আপনারা যারা সেফটি ট্রেইনার আছে, বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন যে টিচার আছে, বা ফায়ার সেফটি সহ বিভিন্ন যে ইনস্টিটিউট আছে সেখানে যারা টিচার আছে বা ট্রেইনার আছে, তাদেরকে আপনারা ফলো করতে পারেন। বা তাদের ভিতরে একজন লিডার বা একজন টিচার যাকে আপনার খুব ভালো লাগে, যার প্রেজেন্টেশন ভালো লাগে, তাকে আপনি ফলো করতে পারেন। এরকম বিভিন্ন বইপত্র থেকে, বিভিন্ন জার্নাল থেকে, বা বিভিন্ন মানুষের কাছ থেকে নলেজ নিয়ে এই জিনিসগুলো আপনি শেয়ার করতে পারেন, বা অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করতে পারেন। এইভাবে আমাদের ট্রেনিং গুলো করাতে হবে। তারপর হচ্ছে সেফটির কিছু সোর্স অফ ইনফরমেশন। সোর্স অফ ইনফরমেশনটা কি? মানে আমরা যে সেফটি ইমপ্লিমেন্ট করব, ধরেন আমি বললাম এখানে হেলমেট পরতে হবে, তাহলে আমি কেন বললাম ওখানে হেলমেট পরতে হবে? আমার এই কথার উৎস কি, সোর্স কি, রেফারেন্স কি? আমি বললাম এত হাইটের উপরে ওঠা যাবে না, একটা ল্যাডারে 3 পয়েন্ট কানেকশন রাখতে হবে, বৈদ্যুতিক তার থেকে এতটুকু দূরত্ব রাখতে হবে, তাহলে এই যে আমি বললাম যে বৈদ্যুতিক তার থেকে ধরেন 3 মিটার দূরত্ব রাখতে হবে, আমি কিসের ভিত্তিতে বললাম? কেন আমি 3.5 মিটার বললাম? কেন আমি 2.5 মিটার বললাম? কেন আমি 3 মিটারই বললাম? তাহলে এটা তো উৎস থাকতে হবে, তাই না? কোনো একটা সোর্স বা রেফারেন্স থাকতে হবে। তাহলে সেফটির এরকম রেফারেন্স গুলো কি আছে?
তা সেফটিতে মূলত দুই ধরনের রেফারেন্স হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল সোর্স গুলো কি হতে পারে? যেমন আমাদের প্রিভিয়াস যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা অসুস্থতা তৈরি হয়েছে ওইগুলোর রিপোর্ট গুলো আমাদের সোর্স হিসেবে কাজ করতে পারে, যে এই জায়গায় কাজ করতে গেলে এই ধরনের অ্যাক্সিডেন্ট পূর্বে হয়েছে, সো আমরা এখানে এই সেফটি গুলা নিব। এই জায়গায় কাজ করতে গিয়ে ও অমুক অমুক অসুস্থ হয়েছে, সুতরাং আমরা এই সেফটি গুলো নিব। সো এটা একটা সোর্স। তারপর এখানে কাজ করতে গিয়ে মানুষ অসুস্থ হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে তারা হচ্ছে অ্যাবসেন্ট ছিল, বা এখানে যারা কাজ করে তারা বেশিরভাগ অ্যাবসেন্ট থাকে, তার মানে ওইটাও একটা সোর্স। তারপর হচ্ছে বিভিন্ন অডিট রিপোর্ট, মানে আমাদের কোম্পানিতে যে অডিট হয়েছে, অডিটে কি কি জিনিস ধরা পড়ছে, কোন কোন সমস্যা পাওয়া গেছে, তাহলে ওইটাও আমাদের সোর্স হিসেবে কাজ করবে। বিভিন্ন মেইনটেনেন্স ওয়ার্ক বা রিস্ক অ্যাসেসমেন্ট যেগুলো করা হয়েছে, বিভিন্ন ধরনের ট্রেনিং রেকর্ড, এইগুলো আমাদের সোর্স হিসেবে কাজ করতে পারে। তারপর ওয়ার্কারদের বিভিন্ন অবজেকশন বা বিভিন্ন রিপোর্ট, এই জিনিসগুলো কাজ করতে পারে। বা বিভিন্ন টেস্ট রিপোর্ট বা ইকুইপমেন্ট, আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতেছি এগুলোর যে আহ, যারা হচ্ছে ম্যানুফ্যাকচারার যে ডেটা গুলো আছে, ক্রাইটেরিয়া গুলো আছে, বা ম্যানুয়াল যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো আমাদের সোর্স হিসেবে কাজ করতে পারে। আর এক্সটার্নাল সোর্সের ভিতর কি আছে? যেমন আমরা আহ, বাংলাদেশে যেসব কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে বা প্রজেক্ট আছে, তাদেরকে বাংলাদেশ লেবার ল মানতে হয়, তাহলে বাংলাদেশ লেবার ল এটা একটা সোর্স, এক্সটার্নাল সোর্স, এটা তো আর ইন্টারনাল, এটা গভর্নমেন্টের করা। অনেক সময় আমরা ওশা ফলো করি, তাহলে ওশা এটা একটা এক্সটার্নাল সোর্স। অনেক সময় আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি, সো এটা হচ্ছে একটা এক্সটার্নাল সোর্স। অনেক সময় আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফলো করি, সো এটা একটা এক্সটার্নাল সোর্স। অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন জার্নাল, বিভিন্ন পাবলিকেশনের বই, এগুলো ফলো করি, সো এটা একটা এক্সটার্নাল সোর্স। অনেক সময় আমরা আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বিভিন্ন ডেটা আছে, এগুলো ফলো করি। বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন পোস্ট, এগুলো আমরা ফলো করতে পারি, সো এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল সোর্স। এরপর আসেন কস্ট অফ অ্যাক্সিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে তাহলে ওখানে আমার কি পরিমাণ ক্ষতি হয়। এই ক্ষতিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনসিওর আর একটা আনইনসিওর। মানে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা ঘটার সাথে সাথে আমরা চোখে দেখতেছি এই ক্ষতি হয়েছে, আর একটা হচ্ছে আমি ডিরেক্টলি চোখে দেখতেছি না কিন্তু এটা হয়েছে, এটাও আলটিমেটলি হয়েছে কিন্তু এটা পরোক্ষভাবে হয়েছে। তার মানে একটা হচ্ছে প্রত্যক্ষ ক্ষতি আর একটা হচ্ছে পরোক্ষ ক্ষতি। প্রত্যক্ষ মানে কি ডিরেক্টলি ক্ষতি হয়েছে এটা দেখা যাচ্ছে, আর পরোক্ষ ক্ষতিটা ডিরেক্টলি দেখা যাচ্ছে না কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হয়েছে। যেরকম অ্যাক্সিডেন্ট হলে আমরা যে ক্ষতিটা দেখি সরাসরি, প্রত্যক্ষ যে ক্ষতিটা, এটা আমাদের টোটাল যে ক্ষতিটা হয় এটা খুব সামান্য অংশ আমরা সরাসরি চোখে দিই। আর বড় ক্ষতিটা দেখা যায় আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যায়, যেটা বিশাল একটা ক্ষতি। যেমন ধরেন কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি, ফ্যাক্টরির ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি, তাহলে এখানে হচ্ছে ওই লোকটা কাজ করতে পারতেছে না, ওইখানে ইনস্ট্যান্টলি আমাদের টাইম লস হয়েছে, তাকে হসপিটালে নেওয়া লাগছে, কোম্পানির কিছুটা খরচ হয়েছে, এই জিনিসগুলো আমরা ডিরেক্টলি দেখতেছি। কিন্তু ওই কোম্পানিতে অন্য যারা কাজ করে তাদের মনোবল ভেঙে গেছে, যে এখানে কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, মনোবল ভেঙে গেছে। এই মনোবল ভাঙাটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না। তো ওখানে হচ্ছে কাজ করতে গিয়ে এখন যেহেতু অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার বা মানুষ অসুস্থ হচ্ছে, তখন মানুষ ঠিকমতো কাজ করতে পারতেছে না, মনোযোগ দিতে পারতেছে না, প্রোডাকশন কমে যাচ্ছে। সেটা আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি না যে ওই অ্যাক্সিডেন্টের কারণে প্রোডাকশন কমতেছে। তো এটাও একটা ক্ষতি। আবার ধরেন ওই কোম্পানিতে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি ওই কোম্পানির একটা রেপুটেশনের উপর আঘাত, কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে, এটা আমরা সরাসরি হয়তো দেখতেছি না। কোম্পানি হয়তো 1 বছর পরে আমরা একটা ভালো টেন্ডার পাওয়ার কথা ছিল, আমরা পাচ্ছি না, তাহলে এটা তো অনেক ফিউচারের কথা, কিন্তু এটা যে এইখানের প্রভাব মানে বর্তমানের প্রভাব এত দূরে গিয়ে পড়বে এটা আমরা এখন বুঝতেছি না। এরকম অনেক ক্ষতি আছে যেগুলো সার্টেনলি দেখা যায়, কিন্তু এটা অনেক হিউজ একটা ক্ষতি। তো এই জন্য একটা বাণী এখানে দেওয়া আছে, যে সেফটি ইজ উইদাউট ডাউট দ্য মোস্ট ক্রুশাল ইনভেস্টমেন্ট উই ক্যান মেক। মানে কোনো সন্দেহ ছাড়া সেফটির পিছনে যে আমরা টাকা পয়সা খরচ করি এটা খুবই ক্রুশাল, খুবই দরকারি একটা ইনভেস্টমেন্ট। এন্ড দ্য কোশ্চেন ইজ নট হোয়াট ইট কস্ট, মানে কস্ট আস, মানে সেফটির পিছনে যে আমি টাকা দিলাম তে আমার কি খরচ হলো এটা কোশ্চেন করা যাবে না। কোশ্চেন কি হোয়াট ইট সেভ, মানে এই যে টাকাটা আমি খরচ করলাম এটা আমাকে কি নিরাপত্তা দিচ্ছে, আমার কি বাঁচাচ্ছে।
এটা আমার মানুষ বাঁচাচ্ছে, কোম্পানির রেপুটেশন বাঁচাচ্ছে, এই জিনিসগুলা দেখতে হবে। আমার কত টাকা খরচ হলো এটা দেখা যাবে। এখন আমরা সেফটি বিভিন্ন ডেফিনিশন জানলাম, সেফটিটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝলাম, কিন্তু সেফটি ম্যানেজমেন্টটা করবো কিভাবে? তাহলে এখানে ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, এটা একটা ফ্লো চার্ট দেওয়া আছে যে কিভাবে ম্যানেজমেন্টটা করা যায়। যেমন আমরা প্রথমে একটা পলিসি তৈরি করব, প্রত্যেকটা কোম্পানি বা প্রজেক্টের একটা পলিসি থাকে যে আমরা কিভাবে কাজটা করব, কিভাবে কোম্পানিটা চলবে, কিভাবে প্রজেক্টটা চলবে। প্রথমে পলিসি হবে, পলিসি অনুযায়ী এটাকে আমরা অর্গানাইজ করব। এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট বা বিভিন্ন টপ ম্যানেজমেন্ট যারা আছে তারা এই পলিসি গুলাকে বাস্তবায়ন করার জন্য অর্গানাইজ করবে। কিভাবে বাস্তবায়ন করা যায় এগুলো বের করবে। তারপর হচ্ছে প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্ট। তারপর হচ্ছে আমরা পলিসি গুলো বাস্তবায়ন করার জন্য প্ল্যানিং করবো এবং এটাকে বাস্তবায়ন করবো, ইমপ্লিমেন্ট করবো। তারপর কি করবো, মেজারিং পারফরমেন্স, মানে পলিসি গুলো অ্যাপ্লাই করার পরে আমার পারফরমেন্সের কি অবস্থা, আমার কি সেফটি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, কোন কোন জায়গায় গ্যাপ আছে, এই জিনিসগুলো আমি মেজার করবো। মেজার করে তারপর আমার পারফরমেন্সটা আমি রিভিউ করবো যে কোন কোন জায়গায় গ্যাপ হচ্ছে, কোন কোন জায়গায় আমার সমাধান হচ্ছে না, কোন কোন জায়গায় আবার নতুন পলিসি তৈরি করার দরকার আছে, এই জিনিসগুলো আবার আমরা রিভিউ করব। রিভিউ করে আমার যদি মেজারিং পারফরমেন্সের সমস্যা থাকে তাহলে আবার মেজারমেন্ট ওইটা ঠিক করব। আমার যদি হচ্ছে প্ল্যানিং এর সমস্যা থাকে এটা ঠিক করব, অর্গানাইজের সমস্যা থাকলে ঠিক করব, নতুন পলিসি তৈরি করা লাগলে করব। আর প্রত্যেকটা পার্টে আমরা অডিট করব যে সবকিছু ঠিকঠাক আছে কি। এটা ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, এরকম বিভিন্ন অডিট প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারি। তাহলে এইভাবে আমাদের সেফটি প্রোগ্রামটা চলবে বা ম্যানেজমেন্ট সিস্টেমটা এইভাবে চলবে। এটা আরেকটা পদ্ধতি আছে পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট। সেম জিনিস এখানেও প্রেজেন্ট করা হয়েছে, একই জিনিস, যে প্ল্যানিং করা, তারপর বাস্তবায়ন করা, তারপর চেক করা, তারপর এটাকে অ্যাক্ট মানে কি, যে পারফরমেন্স রিভিউ করা। এখানে ওই জিনিসটাই সংক্ষেপে দেখাইছে, একটু আগে যেটা আমরা দেখলাম ফ্লো চার্টটা, ওইটাই এখানে সংক্ষেপে আছে। যে প্রথম হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটটা কি, আমার কোথায় আনসেফ কন্ডিশন আছে, কোথায় আনসেফ অ্যাক্ট আছে, কোন কোন হ্যাজার্ড আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার ইনপুট। এবার ইনপুটটা কি করব, আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে নিই। আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা লাগবে, আমাদের বিহেভিয়ার বেস সেফটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা লাগবে, পজিটিভ হেলথ অ্যান্ড সেফটি কালচার তৈরি করার জন্য যা যা করা লাগবে করতে হবে। আমাদের পিপি দেওয়া লাগলে পিপি দিতে হবে, পারমিট টু ওয়ার্ক সিস্টেম করতে হবে, এরকম। তারপর টুল বক্স স্টক অ্যারেঞ্জ করতে হবে, আমাদের সেফটি অ্যাওয়ারনেস ট্রেনিং করাইতে হবে। তাহলে এইগুলো হচ্ছে প্রসেস। এই প্রসেসের পর আমি কি পাচ্ছি, আউটপুট। আউটপুটটা কি পাচ্ছি, কন্ট্রোলড হ্যাজার্ড, মানে যে হ্যাজার্ডটা আমার কন্ট্রোলের বাইরে ছিল, যেটা দ্বারা আমার অ্যাক্সিডেন্ট হইতে পারত, ওইটাকে আমি এবার কন্ট্রোলে নিয়ে আসছি। এবার আমার হ্যাজার্ডটা কন্ট্রোলে আছে, রিস্কটা কন্ট্রোলে আছে, এখান থেকে অ্যাক্সিডেন্ট হবে না। তারপর আমাদের আউটকামটা কি, আমরা কি পেলাম এই পদ্ধতির মাধ্যমে, যেটা পেলাম, আমার কোম্পানিতে অ্যাক্সিডেন্ট কমলো, অসুস্থতা কমলো, মানুষের অ্যাবসেন্ট টাকার পরিমাণ কমলো, কোম্পানির রেপুটেশন বাড়লো, আমার যারা বায়ার আছে তারা খুশি হলো। তাহলে এইটা হচ্ছে আমাদের আউটকাম। তাহলে এইভাবে হচ্ছে সিস্টেমটা চলে। এটাই এখানে বলছি, প্রসেস আউটকাম যেটা অলরেডি ব্যাখ্যা করলাম। তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এটা সেফটি প্রফেশনালদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কাজগুলো করতেছি, আমরা বিভিন্ন সেফটি অডিট করতেছি, সেফটি ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন পারমিট ওয়ার্ক সিস্টেম গুলো ফলো করতেছি, বিভিন্ন ইন্টারনাল অডিট করতেছি। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, আমার রিপোর্ট করতে হবে, আমার টপ ম্যানেজমেন্টকে জানাইতে হবে আমি এই কাজগুলো করছি, আমার এখানে এখানে গ্যাপ আছে, আমার এই জিনিসগুলো উন্নতি করতে হবে। এই জন্য আমাকে রিপোর্ট লিখতে হবে। তাহলে রিপোর্টটা কিভাবে লিখবো, তাহলে রিপোর্টটা এমন ভাবে লিখতে হবে জানে, যাতে এটা হচ্ছে আহ, খুব সহজ হয়, ইজি হয়, সহজে যাতে এটা বোধগম্য হয়, যেটা রিডার আছে সে যাতে এটা সহজে বুঝতে পারে। যেমন একটা রিপোর্টে কি কি অংশ থাকে, এটা আমরা এখানে যদি দেখি, যে টাইটেল পেজ থাকে, রিপোর্টের টাইটেল থাকবে, আহ, বা একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে সামারি, রিপোর্ট সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা থাকবে, কন্টেন্ট লিস্ট, মানে আমার রিপোর্টের ভিতর কি কি কন্টেন্ট আছে এটা থাকবে, ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, মেইন বডি, মানে রিপোর্টে আমি যেটা মেইন প্রেজেন্ট করতে চাচ্ছি এটা থাকবে ডিটেল, তারপর হচ্ছে কনক্লুশন থাকবে, আহ, তারপর হচ্ছে রিকমেন্ডেশন যদি কিছু থাকে এটা থাকবে, রিকমেন্ডেশন, যে আমি কি কি রিকমেন্ড করতেছি, কি কি সাজেশন আছে আমার। কিছু অ্যাপেন্ডিক্স থাকতে পারে, যেমন বিভিন্ন টেবিল, বিভিন্ন পিকচার, বিভিন্ন বইয়ের অংশ, বিভিন্ন জার্নালের অংশ, এই জিনিসগুলো আমি অ্যাটাচ করে দিতে পারি। তারপর হচ্ছে
রেফারেন্স, মানে আমি যে রিপোর্টটা লিখছি এটা কিসের রেফারেন্সে লিখছি, এই জিনিসগুলো থাকতে পারে। তাহলে এই যে 9টা পয়েন্ট আছে সবগুলোই যে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তো সাধারণত এই পয়েন্টগুলো থাকতে পারে। যেমন টাইটেল থাকবে, আমার রিপোর্টটা যদি ছোট হয়, ধরেন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা রিপোর্ট, তাহলে তার ওখানে কন্টেন্ট লিস্ট আলাদা করে থাকার দরকার নেই। আমার যদি অ্যাপেন্ডিক্স পার্ট না থাকে, আমার এক্সট্রা কিছু অ্যাডিশনাল অ্যাড করার দরকার নেই, তাহলেও তো এখানে অ্যাপেন্ডিক্স পার্টটা বাদ যাবে। অনেক সময় ছোট রিপোর্ট, ছোট ইন্ট্রোডাকশন পার্ট বাদ যাচ্ছে, এরকম হইতে পারে। সবকিছু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। চেষ্টা থাকবে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, রিপোর্টটা যাতে যতটা সম্ভব ছোট হয় এবং সিম্পল হয়, সহজে যাতে বোধগম্য হয়। এইভাবে হচ্ছে আমাদের রিপোর্ট গুলো করতে হবে। তারপর কি আছে, পিটিডাব্লিউ, যেটা আমরা সংক্ষেপে বলি পারমিট টু ওয়ার্ক। এটা সেফটির খুবই ক্রুশাল একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা হচ্ছে পারমিট টু ওয়ার্ক। এটাকে বলা হয় একটা প্রসেস, একটা ফর্মাল রিটেন সিস্টেম। এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ সেফটির জন্য, কারণ এই সিস্টেমের মাধ্যমে আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে যারা হচ্ছে ওয়ার্কার লেভেল পর্যন্ত যারা কাজটা করতেছে তাদের ভিতরে একটা কমিউনিকেশন তৈরি হয়। এই ফর্মাল এই রিটেন সিস্টেমটার মাধ্যমে আমরা সেফটি ইনশিওর করতে পারি, বা আমরা মানুষের কমিটমেন্ট নিতে পারি আমাদের, যে আমরা সেফটি মানবো। তো এই জন্য পিটিডাব্লিউটা সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেটা বলছে, দ্য পারমিট টু ওয়ার্ক প্রসিজার ইজ এ ফর্মাল রিটেন সিস্টেম হুইচ ইউটিলাইজ ডকুমেন্ট টু কন্ট্রোল দ্য ওয়ার্ক বাই মিনস অফ পটেনশিয়াল হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। মানে যে পিটিডাব্লিউ যেটা, এটা একটা রিটেন সিস্টেম, ফর্মাল একটা রিটেন সিস্টেম। এটার মাধ্যমে আমরা কি করি, আমাদের যে কাজ আছে বা হ্যাজার্ড গুলো আছে এটার উপর আমরা কন্ট্রোল নিতে পারি, আমরা রিস্ক অ্যাসেসমেন্ট এবং হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করতে পারি, এবং আমরা মানুষের কমিটমেন্ট নিতে পারি যে আমরা এখানে সেফ ভাবে কাজ করব। এই একটা ব্যাপার। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পিটিডাব্লিউর মাধ্যমে টপ ম্যানেজমেন্ট টু বটম সবার ভিতরে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যায় এই লেটারটার। পিটিডাব্লিউ এটা বিভিন্ন ধরনের হয়, যেমন হট ওয়ার্ক পারমিট হতে পারে, কোল্ড ওয়ার্ক পারমিট হতে পারে, রেডিওগ্রাফি পারমিট হতে পারে, ভেহিকেল এন্ট্রি পারমিট হতে পারে, কনফাইন্ড স্পেস এন্ট্রি পারমিট হতে পারে, ওয়ার্ক এট হাইট পারমিট হতে পারে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক পারমিট হতে পারে। এখানে 5টা আছে, কিন্তু 5টার বাইরে আরো হতে পারে। আপনার কোম্পানিতে যেই কাজটা বারবার হচ্ছে, ঘন ঘন হচ্ছে, বা যেটা হচ্ছে আপনার আনইউজুয়াল ওয়ার্ক, যেটা আপনার মনিটরিং করা দরকার স্পেশালি, ওইটার উপরে আপনি আমাদের একটা পারমিট সিস্টেম তৈরি করে দিতে পারেন।